সচিবালয় এলাকায় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে। রোববার রাত ৯টার পর এ সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সভা সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ডিএমপি। রোববার রাত ৯টার দিকে সচিবালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যদের এক পক্ষ। কয়েক দফা সংঘর্ষে আহত হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। এক পর্যায়ে ছাত্রদের ধাওয়া খেয়ে সচিবালয়ের দেয়াল টপকে ভিতরে আশ্রয় নেন অনেক আনসার সদস্য। প্রায় ১ ঘণ্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে সচিবালয়ে অবরুদ্ধ থাকা উপদেষ্টা এবং কর্মীরা মুক্ত হন। আমরা সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য। কিছু আনসার সদস্য ছাত্র আন্দোলনের নেতা সহ সচিবালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে এমন খবরে রোববার রাত ১৫টার দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের সচিবালয়ে আসার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয় এলাকায় গেলে শুরু হয় সংঘর্ষ। হামলার প্রতিবাদে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কেউ সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। এই আওয়ামী শকুনদের বলে দিতে চাই, যারা সচিবালয়ের আশেপাশে আজকের পর থেকে অবস্থান করবে, তাদের ছাত্র জনতা দেখে নিবে। এর আগে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো আনসার সদস্য। বেলা ১২টা থেকে সচিবালয় অবরুদ্ধ করে রাখে তারা। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসারদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে রেস্ট প্রথা বাতিলেরও ঘোষণা দেন। সে সময় আনসারদের সমন্বয়ক নাসির কর্মসূচি স্থগিত করেন। রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে। দাবি আদায়ে ছাত্র জনতা কখনো সচিবালয় ঘেরাও করেনি, তাই কাউকে সচিবালয় কেন্দ্র করে আন্দোলন না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা আনসার বাহিনীর শাস্তি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা জানান, আনসার বাহিনী ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে বিশৃঙ্খলা ঘটিয়েছে। এখন গণপ্রতিরক্ষা বাহিনী বা এরকম কিছু তৈরি করার একটি যৌক্তিকতা তৈরি হচ্ছে, কারণ দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবী ষড়যন্ত্র একের পর এক হয়েই চলছে। এগুলো আমরা থামাতে চাই এবং অবশ্যই জড়িত আনসারদের বিচার চাই। যদি তাদের কোনো দাবি দেওয়া থাকে, তারা অন্য কোনো সময়ে তারা এই দাবি দেওয়া পেশ করতে পারত, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই যখন দেশের একটা ক্রান্তিকালীন সময় চলতেছে, এই সময়ে তারা কেন আন্দোলনটা করতেছে? অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্র জনতা, তারা না চাইলে চলে যাবে সরকার, এমন ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরো বলেন, সবার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারে সময় লাগবে। এই সময়টাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শপথ নেওয়ার ১৭ দিনের মাথায় ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। প্রথম ভাষণেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা পরিষ্কার করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে, তবে তার আগে দরকার সংস্কার। কখন আমাদের সরকার বিদায় নেবে, এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই।
আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি আরো বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, সেই আকাঙ্ক্ষা পূরণে সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই সরকারকে সমর্থন দিয়েছে সব রাষ্ট্র ও জাতিসংঘ। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতায় সবার সঙ্গে সম্পর্ক গড়তে চান। ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। দেশকে যেন আর কেউ পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান ডক্টর ইউনূস। পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জবাবদিহিতার আওতায় আনা। ব্যাংক খাতে লুটপাট বন্ধ, সুশাসন নিশ্চিত, পুলিশ ও বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রোববার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগের কথাও বলেন তিনি। পাশাপাশি গণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান ডক্টর ইউনূস। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 17 দিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ভাষণে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি। জানান, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় রাষ্ট্র গঠনের কথা। অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলার কথাও বলেন। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। ব্যাংক খাতে লুটপাট বন্ধ ও সুশাসন নিশ্চিতের কথা জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগের কথাও বলেন তিনি। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে। আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে। বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখা, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা, খুন, অপহরণে জড়িতদের বিচারের কথা জানান ডক্টর ইউনূস। বলেন, জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন করা হবে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশে বাধা দেয় এমন সব আইনের নিপীড়নমূলক সংশোধনের কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। রাষ্ট্র সংস্কার করতে যতটুকু সময় লাগে ততটুকু, সেটা অনির্দিষ্টকাল হবে না, এমন সব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে সিলেটে এক মত বিনিময় সভায় তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে। ছাত্র জনতার বিজয়কে কেউ যাতে নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে। ধ্বংসাত্মক কার্যক্রম যারা করেছে তারা দুর্বৃত্ত বলে দাবি করেন মির্জা ফখরুল। সংক্ষিপ্ত সফরে বেলা 11:30টায় সিলেটে যান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো যেগুলো জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট একটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলেছি। লক্ষ্মীপুরে বন্যার আরও অবনতি হয়েছে। ভয়াবহ বন্যার কবলে জেলার 5 উপজেলায় 7 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। পরিস্থিতির অবনতি হওয়ায় সবাইকে আশ্রয় কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
গত ২০ বছরে এত পানি দেখেনি লক্ষ্মীপুরবাসী। বন্যায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে গ্রাম শহরের বিভিন্ন জনপদ। গত ২ দিনে রহমতখালী ও ডাকাতিয়া খালের পানি ঢুকে পরিস্থিতির অবনতি হয়েছে ৫ উপজেলার বিস্তীর্ণ এলাকায়। কোথাও কোথাও ৪ থেকে ৬ ফুট পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এ পর্যন্ত ২০,০০০ মানুষ আত্মীয় স্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও ৭ লাখের বেশি মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। কালকের থেকে আজকে প্রচুর পানি, এখন না থাকার ঘরে না থাকতে পারার কারণে এখন আমরা অন্য জায়গায় চলে যেতেছি। পানিবন্দী অবস্থা, এখানে এনে আশ্রয় নিছি। আমাদের ১৫০ পরিবার এখানে পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ব্যক্তিগতভাবেও তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে খাবার পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ঘর থেকে বাইরেতে পারি না, বাইরে এলে বাসা যাইতে খুবই কষ্ট হয়। সরকারি কোনো অনুদান, কোনো ত্রাণ আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদের বাড়িঘর দুয়ার পানিতে সব ডুবে গেছে, গ্রামবাসী সব খুব কষ্ট পাইতেছে। সরকারি ত্রাণ এখনো কোনো আমাদের কারো কাছে পৌঁছায় নাই। জেলা প্রশাসক জানিয়েছেন, পানির চাপ এবং বৈরী আবহাওয়ার কারণে বন্যার্তদের মাঝে ত্রাণ ও সুপেয় পানি পৌঁছানো যাচ্ছে না। একই সাথে নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার ও খাবার বিতরণ কার্যক্রম। আমরা আমাদের ইউনোদের সাথে যোগাযোগ করে তাদেরকে সমন্বয় করে দিয়েছি যে সকল এলাকায় এখনো আমরা খাদ্য সহায়তা পৌঁছাতে পারিনি, সেই সকল এলাকায় যেন আমাদের এই ছাত্র সমাজ পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করে যাচ্ছি। বানভাসীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ফেনী ও নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, ফেনীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে কিনা, কি পরিস্থিতি এখনো সেখানের, আর বন্যা দুর্গতরা ঠিকঠাক ভাবে ত্রাণ পাচ্ছেন কিনা? সমীর, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। ফেনীতে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা রয়েছে, অবনতি হয়েছে কিনা কোনো, আর বন্যা দুর্গতরা আসলে পাচ্ছেন কিনা ত্রাণ ঠিকঠাক মতো? আপনাকে বলে রাখি, গত 20 আগস্ট থেকে ফেনীর যে মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর প্রায় 30টি জায়গায় বাঁধ ভেঙে যে পরিমাণ হু করে পানি প্রবেশ করেছে, সেক্ষেত্রে শুরুতে ফুলগাজী এবং পরশুরামে বন্যা শুরু হলেও এটি ক্রমান্বয়ে বেড়েছে ছাগলাইয়াতে, তারপরে সদর উপজেলা সোনাগাজী এবং দাগনভূঞাতে। এই মুহূর্তে দাগনভূঞাতে পানি বেড়েছে, ওখানকার অবস্থা খুবই নাজুক অবস্থা তৈরি হয়েছে, সাথে সাথে সোনাগাজীর অবস্থাও খুবই অবনতি হয়েছে। এছাড়াও ছাগলাইয়াতে পানিবন্দী আছে এবং সদর উপজেলাতে যে পরিমাণ পানি আছে, এই পরিমাণ পানিগুলো না সরার কারণে বিভিন্ন অলিতে গলিতে এখন যে পরিমাণ পানি প্রবেশ করছে, সেখানে মানুষ হাঁটু পরিমাণ নয়, এখন বুক সমান পরিমাণও বিভিন্ন গলিতে পানি প্রবেশ করছে। তবে ফেনী শহরে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী প্রবেশ করছে। এই ত্রাণ সামগ্রী বিভিন্ন তৃণমূল প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করতে পারছে না। এটির একটি মাত্র কারণ, প্রত্যন্ত অঞ্চলে যে পরিমাণ পানি আছে সেখানে স্পিড বোট এবং ছোট ছোট বোট গুলো যদি থাকতো, তাহলে সেখানে তারা ওই নৌকা করে পানি সুপেয় পানি এবং খাবার একদম তৃণমূলে পৌঁছাতে পারতো। কিন্তু নাজুক অবস্থা তৈরি হওয়ার কারণে সেই অঞ্চলগুলোতে নৌযানের অভাবে সেই প্রত্যন্ত অঞ্চলে মানুষ খাবার, সুপেয় পানি প্রবেশ করতে পারছে না বলে সেখানকার মানুষ নিদারুণ কষ্টে রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনী জেলাতে প্রায় 8 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে 1,50,000 মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন, সরকারি বেসরকারি ভাবে 60,000 শুকনো খাবার তারা বিতরণ করেছেন। এছাড়াও সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টার যোগে প্রায় 38,000 শুকনো প্যাকেট তারা বিতরণ করতে পেরেছে। এছাড়াও সেনাবাহিনী, নৌ, বিজিবি, কোস্টগার্ড তারা আসলে উদ্ধার অভিযান করছে। তাদের উদ্ধার অভিযান হেলিকপ্টারে করে করতে গিয়ে এই পর্যন্ত প্রায় 50 থেকে 55,000 মানুষকে নিরাপদ আশ্রয় আনতে সক্ষম হয়েছে। এছাড়াও অনেক মানুষ এখন দুর্গম এলাকায় রয়েছে। ফুলগাজী, পরশুরামে পানি কমলেও সেখানে এখন মানুষের খাদ্য এবং সুপেয় পানির অভাব রয়েছে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। জি সমীর, আপনি সাথেই থাকবেন। এবার নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর কোথাও কি নতুন করে পানি বেড়েছে কিনা, ত্রাণ সহায়তা কেমন চলছে সে জায়গায়?
নোয়াখালীতে গত 2 দিন থেকেই আবার ভারী বৃষ্টি হচ্ছে এবং আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। গত রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, তার আগের রাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির এখন অবনতি হয়েছে এবং বেশ অবনতি হয়েছে। গতকাল সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডে তাদের তথ্য অনুযায়ী দেখিয়েছে, আমাদেরকে তথ্য দিয়েছেন যে এই পর্যন্ত জেলায় 20 মিলিমিটার পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং গতকাল আবহাওয়া অফিসও জানিয়েছে যে এখানে প্রায় সারাদিনে 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে, রাতে ভারী বৃষ্টি হয়েছে। যতই বৃষ্টি হচ্ছে ততই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমি যদি একটু দেখাই যে এখানে প্রায় জায়গাতে এখন কিন্তু পানি প্রবেশ করেছে, পানির নামার কোনো লক্ষণ নেই, আগের চাইতে পানির উচ্চতা বেড়েছে এবং এখানে এই পরিস্থিতিতে বেশ কিছু এলাকা রয়েছে এখনো যেখানে পানি অনেক বেশি হওয়ার কারণে কোথাও একেবারে মাথার পর্যন্ত পানি রয়েছে, যেখানে প্রবেশ করা যায় না। ওইসব জায়গাতে ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং সেসব জায়গাতে যেসব মানুষ পানিবন্দী হয়ে নিজ ঘরের মধ্যে আটকা পড়ে আছেন, ঘরের চৌকির উপর বা চালার উপর, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা এবং তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারলে, ঔষধ না পৌঁছাতে পারলে বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অশ্বদিয়া ইউনিয়নের কিল্লাচল, লালানগর, বদরিপুর, আইয়ুবপুর নামে বেশ কয়েকটি এলাকা রয়েছে। আমরা খবর পেয়েছি ওখান থেকে যারা কোনো মতে উদ্ধার হয়ে জেলা শহরের দিকে আসতে পেরেছেন, তারা জানিয়েছেন যে সেখানে ভীষণ কষ্টের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে, তাদের খোঁজে কেউ নিতে পারছেন না এবং তারা কোন রকম ত্রাণ সামগ্রী কোনো কিছুই পাচ্ছেন না এবং এর কারণে তারা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন এবং অসুস্থ যারা রয়েছেন তারা তাদের ঔষধও পাচ্ছেন না, ওষুধ নেওয়ার জন্য শহরে আসার মতো অবস্থাও নেই। তবে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে নৌযান নিয়ে তারা দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টায় রয়েছেন। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, তারা যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন এই বিষয়ে, তাদেরকে এই ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজে যদি ব্যবহার করা যায় এবং পর্যাপ্ত নৌযান যদি আরো আনা যায়, সরকারি বেসরকারি ভাবে যারাই ত্রাণ দেবেন সাথে করে নৌযান আনলে এবং খবর নিয়ে যারা আটকা পড়েছেন তাদেরকে যদি ত্রাণ সামগ্রী দেওয়া যায়, তাহলে এই বিপর্যয় থেকে কিছুটা মানুষ উদ্ধার পাবে বলে স্থানীয় ভুক্তভোগী জনগণ জানিয়েছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। জি, ফেনী ও নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আগস্টে 2 দফা বন্যায় খাগড়াছড়ির কৃষিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। ডুবে গেছে বিভিন্ন সবজির ক্ষেত, এছাড়া আমন ও আউশের চারা ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। এই অবস্থায় নতুন করে ধান চাষের সময় না থাকায় ক্ষতিগ্রস্তদের রবি শস্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ভ্যালি, মাইনী নদীর অববাহিকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আমন, আউশ ও সবজির আবাদ করেছিল কৃষক। কিন্তু 2 দফা বন্যায় বিলীন এখানকার কৃষকের স্বপ্ন। চলতি মাসের শুরুতে একবার ডুবে যাওয়ার পর পুনরায় আমনের চারা রোপণ করে কৃষক। একই মাসের শেষের দিকে এই বন্যায় নষ্ট হয়ে গেছে 765 হেক্টর জমির আমন চারা, 90 হেক্টর জমির আউশ ও 140 হেক্টর জমির সবজি। ধান 3 বার বুনছি, নষ্ট হয়ে গেছে 2 কানের মতো ধান আর কি। এখন আর কোনো সুযোগ নাই। তরকারি আপনার 15-20 হাজার টাকা, পুরো 40-50 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জমিন এবং বাড়ি। নিজের জমিন না, বাসা জমিন, 4000 টাকা ধরে খানি হিসেবে রাখছি। ওই 2 বার সুবাইয়ারে এখন একবার সর্বনাশ। বন্যার পানি নেমে গেলে নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষয়ক্ষতি হইলাম, কোনো কৃষি বিভাগ এই পর্যন্ত একজনও খবর লয় না, একটা বীজ বা 1 কেজি সার কোনো সহযোগিতা পাইনি আমরা। প্রণোদনা কি আছে, সামনে সরকার কি আমাদেরকে সহযোগিতা করতে পারবে, এরকম একটা জানার জন্য আমি কৃষি অফিসে আসছি। নতুন করে আর ধানের চারা রোপণের সময় নেই, যে কারণে পানি নেমে গেলে আগাম রবি শস্যের জন্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমরা একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি যে এখানে আগাম রবি শাকসবজি কিংবা তেল জাতীয় ফসল লাগানোর আমরা প্ল্যান করেছি এবং কৃষকদের সাথে আমরা আলোচনা অব্যাহত রাখছি, তাদের মতামত নিচ্ছি। পাহাড়ি ঢল ও বন্যায় কৃষিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। এবার খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এর কোনো তথ্য পাওয়া গেছে কিনা, এটা সমাধানে কি করা হচ্ছে বা কি ভাবা হচ্ছে? দেখুন, আসলে এখানে বন্যায় অপূরণীয় ক্ষতি হয়েছে, আর উন্নতি যে পরিস্থিতিটা আসলে এখানে খাগড়াছড়ি সব জায়গা থেকে এখন পানি একেবারে নেমে গেছে। তবে আমরা যে বিষয়টা এখন পর্যন্ত দেখেছি, এখানে 3টি সেক্টর আসলে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। প্রধান ক্ষতিটা হয়েছে মূলত কৃষিক্ষেত্রে। এর বাইরে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু গ্রামীণ সড়কগুলো একেবারেই অনেক জায়গায় অস্তিত্ববিহীন হয়ে গেছে। একই সাথে এখানে বেশ কিছু নদী ভাঙনের একটা শুরু হয়েছে এবং কৃষি বিভাগে কৃষকদের সাথে আমরা বেশ কিছু জায়গায় কথা বলেছি। এখানে সবচেয়ে যে এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায়, এখানে প্রায় 5 দিন ধরে বন্যার পানি আটকে থাকার কারণে কৃষিতে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। আসলে এখনো পর্যন্ত অনেকগুলো জায়গায় একদম ভাটি অঞ্চলে বা নিচু এলাকাগুলোতে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে আমনের চারা রয়েছে সেই চারাগুলো একেবারে কাদার নিচে অর্থাৎ পলি মাটির নিচে রয়েছে। সেগুলো নতুন করে আসলে আর মানে সেখান থেকে যে ধান হবে সেই প্রক্রিয়াটি এখন কিন্তু আর নেই। এবং আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছে যে বছরের এই সময়ে এসে আসলে তারা এরকম একটা ক্ষতির সম্মুখীন হবে তারা কখনো সেটা ভাবতে পারেনি। আপনি জানেন, প্রথমে কৃষক কিন্তু এই আগস্টের শুরুতেই একবার 3 দিনের একটা বন্যা, সেখানে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। তারা পুনরায় নতুন করে কিন্তু ধানের চারা রোপণ করেছিল এবং তারা হয়তো ভেবেছিল আগস্ট আর কোনো বন্যা হবে না। সেক্ষেত্রে আগস্টের গত সোমবার থেকে যে বন্যা শুরু হয়েছে, এটার কারণে কিন্তু তাদের কৃষিতে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা বলছে, তাদের অনেকে কিন্তু বর্গা নিয়ে জমি চাষ করেছে, যেখানে তাদের প্রায় 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সেখানে শ্রমিকের খরচ, সার, বীজ এর অনেকগুলো খরচ হয়ে গেছে। এবং নতুন করে যে তারা এখন আসলে এই সার বীজ লাগাবে এখন বা নতুন করে বীজতলা তৈরি করে সেটি রোপণ করবে, সেই সময় কিন্তু পেরিয়ে গেছে। সেক্ষেত্রে তাদের কথা হচ্ছে তাহলে পুরো মৌসুমটা তারা আসলে কিভাবে চলবে সেটা নিয়ে তারা একেবারে দিশেহারা। এখানে অধিকাংশ কৃষকের সাথে আমরা কথা বলছি, তারা খুবই প্রান্তিক কৃষক, মূলত ধার ঋণ করে কিন্তু তারা কৃষিকাজ করেছে। এখন তাদের পক্ষে আসলে এই যে নতুন করে কৃষিতে ঘুরে দাঁড়ানো খুবই কষ্ট। আমরা কৃষি বিভাগের সাথে গতকাল কথা বলেছি, কৃষি বিভাগ থেকে আমাদের যে বিষয়টা জানানো হয়েছে, এই মৌসুমে আমনের যে ক্ষতি হয়েছে প্রায় সেটা 1655 হেক্টর আমনের যে চারা সেটা নষ্ট হয়ে গেছে। একই সাথে এখানে 196 হেক্টরের মতো আউশের জমি নষ্ট হয়ে গেছে এবং 350 হেক্টরের যে সবজির ক্ষেত সেটাও নষ্ট হয়েছে। কৃষি ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে, এটাই যা বুঝতে পারছি। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে বন্যা কবলিত এলাকার ত্রাণ তৎপরতা। ত্রাণ নিয়ে আসলেও পানিবন্দীদের কাছে পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। প্রত্যন্ত গ্রামগুলোয় ত্রাণ তৎপরতা জোরদারে নৌযান ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্বেচ্ছাসেবীদের। ত্রাণ ভর্তি সারি সারি গাড়ি, দূর দূরান্ত থেকে আসা এসব গাড়িতে আছে সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা ত্রাণ সামগ্রী। মানবতার টানে বানভাসীদের জন্য এসব নিয়ে হাজির একদল স্বেচ্ছাসেবী। তবে চট্টগ্রাম, ফেনী সহ বন্যা কবলিত এলাকায় গিয়ে নৌযান সংকটে বেকায়দায় পড়ছেন তারা। সড়ক পানিতে ডুবে থাকায় প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ নেওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীরা। এখানে চেয়ারম্যানের বাড়ি একটা আছে, এখানে নাকি বোট একটা আছে, আমরা দেখছি। আমরা ওনাদেরকে অনেক অনুরোধ করছি, ওনারা আমাদেরকে বোট নেয়। এমনকি আরেকটা বাড়ি আছে, ওখানে আরেকটা বোট আছে, ওনাদেরকে আমরা বোর্ডের কথা বলছি, ওনারা বোর্ডের সেনাবাহিনীদেরকে খারাপ কথা বলতেছে। কিছু স্থানীয় মানুষ আছে, তাদের কাছে অনেক ধরনের সহযোগিতা চাচ্ছি, কিন্তু তারাও কোনো ধরনের সহযোগিতার হাত আমাদেরকে বাড়াই দিচ্ছে না। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযান না থাকায় ঘুরে ফিরে সড়কের পাশের লোকজনই ত্রাণ পাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন বাকিরা। ফলে দ্রুত স্পিড বোট সহ বিভিন্ন নৌযানের ব্যবস্থার দাবি তাদের। এই গাড়ি নিয়ে এইভাবে এখন এই জায়গায় আসি। আমরা আনছি 350 মানুষের খাবার, আপনার 1 টন হচ্ছে পানি, প্রায় 1000 লিটার। তাই আমরা এখন আর মাত্র 150 প্যাকেট আছে, এখান থেকে যেদিকে পাচ্ছে ওরা ওদিকে নিয়েছে, কিন্তু দক্ষিণ মন্দির আর উত্তর মন্দিরে আমরা মাল পাঠাতে পারিনি। আমাদের উদ্দেশ্য একটাই, এই ত্রাণগুলো মানুষকে পৌঁছানোর জন্য, যারা পায় নাই তাদেরকে দেওয়ার জন্য। নানা চ্যালেঞ্জের মধ্যেও দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, ত্রাণ ব্যবস্থাপনায় আসলে কিছু ঝামেলা দেখা দিচ্ছে, অর্থাৎ প্রত্যন্ত জায়গাগুলোয় আসলে সেভাবে পৌঁছাচ্ছে না নৌযানের অভাবে। এই বিষয়গুলো নিয়ে আপনি সরজমিনে কি দেখছেন?
আপনি ঠিকই বলছেন। আমরা গতকাল এই বিষয়ে কিন্তু এখানকার জেলা প্রশাসক যে সুরাইয়া জানের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন আসলে প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণগুলো পৌঁছানোর জন্য যে ধরনের ব্যবস্থা থাকার কথা, অর্থাৎ নৌকা থেকে শুরু করে যে সড়ক যে পানি ওঠার কারণে, নৌকা সংকটের কারণে কিন্তু তারা ঠিকমতো এখানে পৌঁছাতে পারছেন না। তারপরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র আন্দোলন যারা নেতাকর্মী রয়েছে, বৈষম্য বিরোধী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন, বিশেষ করে আমরা দেখেছি এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাই কিন্তু মূলত এই যে পানিতে ভিজে ভিজে মানুষের কাছে যাচ্ছেন। আসলে যেভাবে ত্রাণ যে সামগ্রী পৌঁছানোর কথা সেটি কিন্তু তারা পৌঁছাতে পারছেন না। কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন স্থান থেকে ত্রাণ কিন্তু এসে রয়েছে, এমনটি জেলা প্রশাসক জানিয়েছেন। তারপর তিনি চেষ্টা করছেন, ইতিমধ্যে নৌকা ব্যবস্থা করছেন এবং যে ফেনী বা নোয়াখালী যে নৌকাগুলো গেছে তারা ওইখান থেকে ফেরত আনার চেষ্টা করছেন। কিন্তু আজকেও আমরা যেটি দেখেছি যে লক্ষ্মীপুরে পানির যে অবস্থা বা বন্যার যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ অবনতি হচ্ছে। লক্ষ্মীপুরে বিশেষ করে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল মান্দারি, জাদিয়া, লাহারকান্দি, বাগাখা, উত্তর জয়পুর, বিশাখালী, চরশাহী, চন্দ্রগঞ্জ এসব ইউনিয়নের যে লোকালয় বা যে বাসা বাড়িতে পানি উঠছে এবং যে অনেক বাসাতে মানুষ কিন্তু বের হয়ে গেছে। এখন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 20,000-এর মতো মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। এটা জেলা পরিষদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত জেলা পরিষদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে প্রায় 7 লাখ মতো মানুষ পানিবন্দী রয়েছে, কিন্তু সেটি কিন্তু অন্যভাবে আমরা বেসরকারিভাবে হিসাব দিই, সেখানে কিন্তু 8 থেকে 9 লাখ মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে। লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর দুটি চরাঞ্চল রয়েছে, সেখানে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক বাড়ছে এবং রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন বাসা বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং যে বিভিন্ন অফিস আদালতও কিন্তু পানি উঠেছে। পানি ওঠার কারণে কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি যদি আমরা বলি, সেখানে প্রায় 500 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি এখানকার যে কৃষি বিভাগ বা পোলট্রি এবং মৎস্য বিভাগ থেকে এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তবে বন্যা যে অবস্থা সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ দিন দিনে কিন্তু অবনতি হচ্ছে এইসব অঞ্চলে। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। ভয়াবহ বন্যায় ত্রাণ তৎপরতা চালিয়ে আলোচনায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির প্রধান জানান, কয়েকদিনে 70,000 পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। এখন পর্যন্ত প্রায় 1200 টন চাল, ডাল সহ নানা সামগ্রী দেওয়া হয়েছে। বন্যার পর দেয়া হবে আরও 1000 টন চাল। এছাড়া যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের টিন সহ আর্থিক সহায়তাও দেবে ফাউন্ডেশনটি। টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ 11 জেলায় অন্তত 50 লাখ মানুষ পানিবন্দী। সীমাহীন দুর্ভোগ, বানভাসী এসব মানুষের। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষ সহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটিতে এরই মধ্যে 3.5 লাখ মানুষ অনুদান দিয়েছে। ত্রাণ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন 4000-এর বেশি। রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে কাজ করছেন কয়েকশো স্বেচ্ছাসেবক। কেউ ট্রাক থেকে নামাচ্ছেন চাল, ডাল, তেল সহ ত্রাণ সামগ্রী। 15 কেজির বস্তায় প্যাকেট করছেন তারা। স্বেচ্ছাশ্রমে ছুটে এসেছেন শিক্ষক, শিক্ষার্থী, নানা ধর্ম ও শ্রেণী পেশার মানুষ। বন্যা দুর্গত মানুষ অনেক কষ্টে আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে যে কষ্ট করতেছি সেটা কিছুই না। তাদের জন্য হয় একটু হলেও যদি ভালো করা যায় সেজন্য আমরা চেষ্টা করতেছি। যখনই কোনো সমস্যা হয় সবসময় এরা আগায় আসে, আগে এই জন্য এদের কাজগুলো ভালো লাগে, সেজন্য আমি এদের আগায় আসে কাজ করি। আমি মনে করতেছি যে আমি শারীরিকভাবে পরিশ্রম দিতে পারবো, সেই জন্য আমি উইলিংলি এগিয়ে আসছি এখানে হেল্প করার জন্য। প্যাকেজিং হচ্ছে পানি, খেজুর, চিরা, চিনি, লবণের মতো শুকনো খাবারও। দুর্গত এলাকায় বিদ্যুৎ না থাকায় দেয়া হচ্ছে মোমবাতি ও দেশলাই। পশুখাদ্য হিসেবে প্রায় 60 টন ভুসিও আছে ত্রাণ সামগ্রীতে। 20,000 শুকনো খাবার, 50,000 ভারী খাবার অর্থাৎ চাল, ডাল, আর 50,000 25 কেজি করে চাল। এটা হলো আমাদের প্রাথমিক প্ল্যান। সেই সাথে 5000 ঘর নির্মাণ। যা করি মানুষের জন্য তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিই। ধরুন এই কার্যক্রমে টোটাল আমরা কি করেছি, কোন জিনিসটা, কোন প্রোডাক্টটা কত টাকায় কিনেছি, ডিটেইল আমরা দিয়ে দিব। যেসব এলাকায় স্বেচ্ছাসেবীরা যেতে পারছেন না সেখানে নেওয়া হচ্ছে সেনা সহায়তা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গুলি করে পুলিশ। সেই গুলি খেয়ে প্রাণে বেঁচে গেলেও 2 চোখই হারিয়েছেন সাভারের মাছরাঙা টিভির সংবাদকর্মী হাসিবুন নবী। এখনও শরীরে 98টি স্প্লিন্টার নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। ছাত্র জনতার আন্দোলনের সময় 5ই আগস্ট সাভারে গুলিবিদ্ধ হন নবী।
কি অপরাধ ছিল এইভাবে করে আমাকে পঙ্গু করে দেওয়া হইল? আর দেখা হবে না প্রিয় সন্তান, স্ত্রী আর বাবার মুখ। দেখা হবে না সুন্দর পৃথিবী। আমৃত্যু অন্ধকারে ঢেকে গেছে হাসিবের দুই চোখ। দিনটি 5 আগস্ট, শেখ হাসিনা সরকার পতনের চূড়ান্ত দিন। গলায় পেশাগত পরিচয়পত্র ঝুলিয়ে ক্যামেরা মাইক্রোফোন নিয়ে বের হন সাভারের সাংবাদিক হাসিব। পুলিশ ভ্যানের সামনে পড়লে তাকে গুলি করা হয়। বাঁচার জন্য দৌড় দিলে হাসিবকে আবারও গুলি করে পুলিশ। সে সময় গুলিতে মারা যায় হাসিবের পাশে থাকা আরেকজন। আমার সাথে কোনো আন্দোলনকারীও নাই, কোনো উৎসুক জনতাও নাই, কেউ নাই, শুধুমাত্র আমি দাঁড়িয়ে আছি। তো সে তখন তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গাড়িতে বসা ছিলেন কাউকে তিনি বললেন যে স্যার উনি সাংবাদিক, মাছরাঙার সাংবাদিক। তখন ওইখান থেকে গাড়ি থেকে নির্দেশনা দিল যে শুট করো। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর হাসিবকে নেওয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আমার সহ্য হয় না, যখন মনে হয় যে আল্লাহ আমার তুমি 2টা চোখ ভালো রাখছো, আমার ছেলেটার তুমি 1টা চোখ, আল্লাহ আমি কিভাবে এটা সহ্য করবো? এত বড় কষ্ট আমি কিভাবে সারাটা জীবন কষ্ট। ছেলেটা আমার কাছ থেকে আসতে আমাকে ছাড়া থাকতে পারে না। আমাকে ছেলে আমার পছন্দ করে যে বাবা পুলিশ না দুষ্টু লোকদেরকে মারে, তোমাকে কেন মারলো? আমার কাছে কোনো উত্তর নেই। হাসিবের উপার্জনেই চলতো পরিবার, তাই পরিবার কিভাবে চলবে সেই চিন্তায় দিশেহারা হাসিব। যেন আমি আবার কিছুটা হলেও যেন আমার এই চোখটাতে আমি দেখতে পারি, যেন আমি কিছু সমাজের দেশের জন্য একটা বোঝা না হইতে পারি। হাসিবুন নবী, মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে আবারও 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রোববার 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 7 দিনের রিমান্ড দেয়ায় অন্য নেতারা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। এছাড়া মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাদেক খানকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চকবাজার থানার অপর একটি মামলায় তানভীর হাসান সৈকতকে আরও 5 দিনের রিমান্ড দেওয়া হয়। এই সব আসামিদের মদদে এবং তাদের ষড়যন্ত্রে এবং তাদের নির্দেশে এবং তাদের এই ঘটনার সঙ্গে পরস্পর যোগসাজশে পুলিশ গুলি চালায়। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং আদালত হচ্ছে মানুষের ন্যায় বিচারের প্রতীক। আমরা আশা করেছিলাম বিজ্ঞ আদালতের কাছে আমরা আরও ন্যায় বিচার পাবো, কিন্তু পরিপূর্ণভাবে আমরা বিজ্ঞ আদালতের ন্যায় বিচার পাই নাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গাজী টায়ার কারখানায় এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ফায়ার সার্ভিস জানায় রাত 10:35 ওই প্রতিষ্ঠানে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ডেমরা, কাঁচপুর, আদমজি, ইপিজেড, কাঞ্চন ও সিদ্দিক বাজারের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন কারখানাটিতে লুটপাটের পর একদল মানুষ সেখানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিসও একে সহিংসতার আগুন বলছে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে কিনা বা কতটুকু নিয়ন্ত্রণে আছে, আর এটা বলা হচ্ছে যে সহিংসতা করে এটা লাগানো হয়েছে, এ বিষয়ে আসলে কি জানা গেল? ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা? দেখুন, ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসে এখনো কোনো কিছু জানায়নি এবং এখন পর্যন্ত কিন্তু 11টি ইউনিট এই আগুন নেভানোর চেষ্টা করছে।
গত রাত 10:30টার পর থেকে যেই আগুনের সূত্রপাত ঘটে এরপরের থেকেই কিন্তু আজ সকাল পর্যন্ত কিন্তু একে একে করে 11টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা এই আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে যে তথ্য আমরা জানতে চেয়েছি আগুনের সূত্রপাত, তারা বলেছেন নাশকতা, এবং স্থানীয়দের কাছ থেকে আমরা যেই বিষয়টি জানতে পেরেছি, আপনি জানেন যে গাজী গোলাম দস্তগীর গতকাল নারায়ণগঞ্জ আদালতে তার রিমান্ড তাকে গ্রেপ্তার করার পর তার 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর থেকে বিকেল থেকেই কিন্তু এই গাজী টায়ারে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে দুর্বৃত্তদের, এবং পরবর্তীতে কিন্তু রাতে এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়, এমনটা কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে জানতে পেরেছি। এবং সেই পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস 10:35 তারা খবর পেয়ে তারা এই গাজী টায়ারে আগুন নেভানোর চেষ্টা করে, তারা শুরু করে, এবং এখন পর্যন্ত কিন্তু সেই আগুনের তীব্রতা চলছে। এবং ফায়ার সার্ভিস যে বিষয়টি জানিয়েছেন, যেহেতু টায়ারের কারখানা এবং এখানে কিন্তু ব্যাপক কেমিক্যাল এবং অন্যান্য প্লাস্টিক বর্জ্য, অন্যান্য যেই ধাতব পদার্থগুলি আছে সেসব কারণে কিন্তু আগুনের তীব্রতা বেড়েছে, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যত দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। সেই বিষয়টি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তো এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আরও 2 প্রভাবশালীর বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এদের মধ্যে চট্টগ্রামের ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে তদন্ত করেছে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ট্যাক্স, আর সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে তদন্ত করেছে গোয়েন্দা সংস্থা সিআইসি। এদিকে জনবল স্বল্পতায় অনেক প্রভাবশালীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারছে না সিআইসি। বন্দরনগরী চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম, এস আলম নামেই যিনি পরিচিত। ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করে এই উদ্যোক্তা যতটা না আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত ব্যাংক দখল, অর্থ পাচার, কর ফাঁকিসহ নানা অভিযোগে। শেখ হাসিনা সরকারের সময় তিনি রাজনীতিতে এতটাই প্রভাব বিস্তার করেন যে তার বিরুদ্ধে বিলিয়ন ডলার অর্থ পাচারের অভিযোগের তদন্ত থামিয়ে দেয় আদালত। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখন ভিন্ন। এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। তার পরিবারের সদস্যদের করফাকি তদন্ত করছে এনবিআর এর কর অঞ্চল 15। এবার এস আলমের ব্যাংক লেনদেন যাচাই করছে এলটিইউ ট্যাক্স। তারও কোম্পানির 6 বছরের সকল লেনদেন খতিয়ে দেখছেন কর কর্মকর্তারা। নিয়োগ, টেন্ডার বাণিজ্য, ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে। এরই মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। এবার কর ফাঁকি তদন্ত শুরু করেছে সিআইসি। জাহিদ মালিকের করনথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। এদিকে গত সপ্তাহে শুরু হয় বসুন্ধরা সহ 5 প্রভাবশালী শিল্প গ্রুপের মালিক ও কোম্পানির বিরুদ্ধে তদন্ত। সিআইসিতে আসতে শুরু করেছে তাদের নথি। কর্মকর্তারা জানান, এসব গ্রুপের কোম্পানির সংখ্যা কয়েকশো। কম জনবল দিয়ে এত ফাইল নিরীক্ষা করা কঠিন। প্রথম যেটা হবে, এইসব যে যারা নাকি এটার সাথে সংশ্লিষ্ট তাদের একটা শক্তি বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে। এখন তো অনেক ধরনের প্রশিক্ষণ আছে, যে ডিজিটাল প্রশিক্ষণও আছে, আবার এখানে ফরেন্সিক বিভিন্নভাবে পেপার ট্রেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্রন্টিয়ার টুলস এখন ব্যবহার করা হচ্ছে। তো সেগুলোর জন্য প্রশিক্ষণ করারও দেওয়ারও কিন্তু একটা প্রয়োজন আছে। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে এমন আরও 35 প্রভাবশালী ব্যক্তির তালিকা করেছে সিআইসি। অনুমোদনের জন্য তালিকাটি এনবিআর চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। 2006 সালের এই দিনে খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নামে স্থানীয়রা। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রক্তাক্ত হয়ে ওঠে এই জনপদ। পরে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হলেও তার একটিও বাস্তবায়ন হয়নি গত 18 বছরে। দিনাজপুরের ফুলবাড়ি খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ফুলবাড়িবাসী। বিক্ষোভ চলাকালে 2006 সালের 26 আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 3 জন নিহত ও 2 শতাধিক মানুষ আহত হন। প্রতিবাদে আরও উত্তাল হয়ে ওঠে এই জনপদ। পরে আলোচনায় তাদের 6 দফা মেনে নেয় তৎকালীন সরকার। তবে 18 বছরেও বাস্তবায়ন হয়নি একটিও।
ক্ষতিপূরণ দাবি করে আমাদের 19 জনের নামে মামলা দায়ের করে। এই মামলায় অদ্যাবধি আমরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছি। আমাদের নামে যে মামলা করেছে এই সরকার থাকাকালীন সময়, সেই দাবি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশের সম্পদ রক্ষা এবং চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। ফুলবাড়ির কয়লা খনি আন্দোলনের নেতৃত্বের নামে যে মিথ্যা মামলা, সে মামলা প্রত্যাহার করবেন এবং আগামী দিনে এই অঞ্চলকে নিয়ে যে নতুন ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রগুলো তিনি প্রতিহত করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরই দিবসটিকে স্মরণ করে বিভিন্ন সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গীতাযজ্ঞ, মন্ত্রপাঠ, মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে আজ দেশে উদযাপন হচ্ছে জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে এই দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী মর্যাদাপূর্ণ একটি উৎসব। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সকাল 8:30 থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হবে গীতাযজ্ঞ। উপবাস রেখে পরিবারের সবাইকে নিয়ে সেখানে হাজির হবেন ভক্তরা। গীতাযজ্ঞ অনুষ্ঠানে গুরু প্রণাম, চণ্ডীপাঠ, গীতার বাণী, ধর্মীয় প্রার্থনামূলক গান সহ শ্লোকের মর্মার্থ উপস্থাপন করা হবে। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বন্যার কারণে চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে উৎসব করার ঘোষণা দিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।